এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উদ্যোক্তা সৃজনী তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। একটা বিষয় আমি বসে বসেই ভাবছিলাম, কয়েকদিন আগেই আমাদের মন্ত্রকের তরফ থেকে একটি খুব জরুরি মিটিংয়ে আমরা বসেছি। ভারতবর্ষে 7টি জোনাল কালচারাল সেন্টার আছে সংস্কৃতি মন্ত্রকের অধীন। আছে SNA সঙ্গীত নাটক একাডেমি, আছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং অন্যান্য আরও অনেক অটোনোমাস বডি। আমাদের মূল উদ্দেশ্য ছিল, মন্ত্রকের সেদিন মিটিংয়ের এজেন্ডা ছিল যে ভারতবর্ষ আগামী 2030-এর মধ্যে সারা বিশ্বের ক্ষেত্রে একটি কালচারাল হাব হিসেবে পরিণত করা। তো সব বিষয় নিয়ে আলোচনার পর যখন নৃত্যকলার বিষয় এলো, তখনই নানান ধরনের তর্ক বিতর্ক শুরু হলো। তর্ক কী কারণে? একটাই কারণ যে ধ্রুপদী নৃত্য ভারতবর্ষের ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত ধ্রুপদী নৃত্য যে 9টি আছে, শুধুমাত্র তার উপর জোর দেওয়া হবে নাকি ধ্রুপদী নৃত্যের বাইরেও যে লোকনৃত্যগুলো আছে তার উপর জোর দেওয়া হবে? তখন আমার বলার সুযোগ হয়েছিল যে ধ্রুপদী নৃত্য যেরকম ধরুন দক্ষিণ ভারতের কেরালার মোহিনীঅট্টম, কথাকলি, ওডিশি, সত্রিয় আসামের, মণিপুরি, অন্ধ্রপ্রদেশের কুচিপুডি, বাংলার কিছু নেই ধ্রুপদী নৃত্য গৃহীত হয় এখনো পর্যন্ত, যদিও বা আমরা দাবি করি বাংলার ধ্রুপদী নৃত্য গৌড়ীয়। এর বাইরেও আরেকটি ধারা এখন বিশেষভাবে জনপ্রিয় এবং প্রচলিত। সেই ধারাটি হচ্ছে ক্রিয়েটিভ ডান্স, সৃজনশীল নৃত্য। এখন সৃজনশীল নৃত্য আমরা কাকে বলব? ধ্রুপদী নৃত্যের একটা সংজ্ঞা আছে, একটা বৈশিষ্ট্য আছে। লোকনৃত্যের বিভিন্ন প্রদেশে যে লোকনৃত্যগুলো প্রচলিত, যেরকম আমাদের বাংলার ছৌ, আসামের বিহু, তার একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য আছে প্রত্যেক লোকনৃত্যের। কিন্তু ক্রিয়েটিভ ডান্স তার কি চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত? নির্দিষ্টভাবে কোথাও কিছু সেইভাবে বলা না থাকলেও সংস্কৃতি মন্ত্রক ঠিক করল যে ক্রিয়েটিভ ডান্স বলতে আমরা সেটাকে বুঝব যেখানে নাট্যশাস্ত্রের বাচিকাভিনয়, আঙ্গিকাভিনয়, সাত্ত্বিকাভিনয় এগুলো থাকবে। আঙ্গিকাভিনয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে সমকালকে নৃত্যের মধ্যে সঞ্চারিত করা, অবজার্ভ করা এবং সমকালের উপযোগী কোনো বিষয় ভাবনাকে নৃত্যের মাধ্যমে উপস্থাপিত করা, সেটাই হবে ক্রিয়েটিভ ডান্স। আমি একটু আগে যে নৃত্যটি দেখলাম, অসাধারণভাবে একটি সমকালীন বিষয়কে নিয়ে
আমাদের শাস্ত্রীয় নৃত্যের যে ধারাগুলো আছে, তার মুদ্রা, তার প্রক্ষেপণ, তার চলন এবং তার অভিনয়ের মধ্য দিয়ে একটি সমকালীন বিষয়কে তুলে ধরা হলো। এটাই হচ্ছে ক্রিয়েটিভ ডান্স। ক্রান্তদর্শী রবীন্দ্রনাথ তিনি বুঝেছিলেন সর্বকালের সেরা আধুনিক মানুষ রবীন্দ্রনাথ তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে সংস্কৃতির অন্যতম একটি প্রধান উপাদান নৃত্যকলা, ললিত কলা। সেই নৃত্যকলাকে বিকশিত করার জন্য রবীন্দ্রনাথ তাঁর চেতনায় জারিত করে ভারতবর্ষের বিভিন্ন নৃত্য শৈলীকে অসাধারণভাবে সংশ্লেষণ করে একটি নৃত্যের ধারা প্রচলন করেন, সেটি রবীন্দ্র নৃত্য। তাই রবীন্দ্র নৃত্য কন্টেম্পোরারি বা ক্রিয়েটিভ। আমরা যারা সাধারণ মানুষ, তারা যে কোনো শিল্পকলার উপস্থাপনই দেখতে চাই, শিল্পকলা আমাকে কি দিল, আমি কতটা অনুধাবন করতে পারলাম, এবং সমাজের কাছে সেই শিল্পকলা কতটা দায়বদ্ধ। শুধুমাত্র বিনোদনের জন্য শিল্প নয়, শিল্পের একটি সামাজিক দায়বদ্ধতা থাকে। কারণ যে কোনো বিকশিত উন্নত দেশের অর্থনীতি যদি তার কাঠামো হয়, শিল্প বা সংস্কৃতি হচ্ছে তার সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো। আপনার কাঠামো খুব ভালো, ভিত খুব ভালো, কিন্তু বাড়ির ওপরে ছাদটা যদি সুন্দর এবং মননশীল না হয়, তাহলে বাইরের থেকে বাড়িটা দেখতে ভালো লাগে। আমরা যারা ভারতবর্ষের সংস্কৃতি বিকাশের জন্য কাজ করি, আমরা প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক মনে করি ভারতীয় সুমহান ঐতিহ্যের ধারক এবং পরিপূরক ভারতের সংস্কৃতি। আর সেই সংস্কৃতির অন্যতম একটি অধ্যায় হল নৃত্যশৈলী বা নৃত্যকলা। আমি অত্যন্ত গর্বের সঙ্গে অনুধাবন করলাম আজকে গোবরডাঙ্গা বলতে আমরা বুঝি নাটক, এটি নাটকের শহর। গুগলে সার্চ মারলেই সিটি অফ থিয়েটার পশ্চিমবঙ্গে দুটো জায়গার নাম উঠে আসে, একটি গোবরডাঙ্গা আর একটি বালুরঘাট। আমার যতটুকু জানা, এই গোবরডাঙ্গায় ওদের 24টিরও বেশি নাটকের দল আছে। এখানে সঙ্গীতের চর্চাও অত্যন্ত ঋদ্ধ। আপনারা নিশ্চয়ই জানেন কাজী নজরুল ইসলামের বেশিরভাগ গানের সুরকার। নজরুল ইসলাম গোবরডাঙ্গায় বহুবার এসেছেন, তার বেশিরভাগ গানের সুরকার হচ্ছেন নিতাই ঘটক এবং তার পরিবার। বাংলা আজকে ভুলে গেছে তাদের। গোবরডাঙ্গার এই ঐতিহ্যের পরম্পরাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য নাচের ক্ষেত্রে সৃজনীর এই যে ভূমিকা এবং কন্টেম্পোরারি ডান্স প্রেজেন্টেশনের ক্ষেত্রে সৃজনীর এই যে নিপুণতা, এটা দেখে ভারত সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমার গর্ববোধ। আমরা সৃজনীকে জাহানাবাদে নিয়ে গিয়েছি। জাহানাবাদ মানে বিহারে, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র আমার দায়িত্বে যেটা পড়ে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই 9টি মানে 8টি স্টেট, একটি ইউনিয়ন টেরিটরিজ,
পুরো সাংস্কৃতিক কাজকর্ম আমাকে দেখতে হয়। তাতে জাহানাবাদে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম ওয়ান্ডার কেভ। ওয়ান্ডার কেভ বলতে ভারতবর্ষের বিভিন্ন পর্বতের গুহায় সাংস্কৃতিক যে বিস্ময় লুকিয়ে আছে তাকে জনগণের সামনে তুলে ধরা। জাহানাবাদে সেরকম একটি গুহা আমরা খুঁজে পেয়েছিলাম। সেই পার্বত্য গুহার সামনে নানান ধরনের সাংস্কৃতিক উপস্থাপনা হয়েছিল। সেখানেও অত্যন্ত পারদর্শিতার সঙ্গে সৃজনী, এই সৃজনশীল নৃত্য, সমসাময়িক নৃত্যের উপস্থাপনা করেছিল। আমরা সৃজনীকে পাঠিয়েছিলাম মণিপুরে সাংহাই ফেস্টিভ্যাল। আপনারা যারা মণিপুরি নৃত্য দেখেছেন তারা নিশ্চয়ই জানেন মণিপুরি নৃত্যের যে সুললিত এবং সাবলীল শৈলীর মধ্যে অত্যন্ত বিনম্র একটি উপস্থাপনা থাকে। মূলত বৈষ্ণব ধর্মে দীক্ষিত মানুষ, বৈষ্ণব ধর্মের আদর্শ মণিপুরকে প্রতিনিধিত্ব করে। মানুষকে তাই মণিপুরি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শান্ত স্থিতধী করে তোলার একটি অন্যতম পদ্ধতি আছে। তাই মণিপুরি নৃত্য ভালো লাগে। কিন্তু সেখানেও সৃজনী তার সৃজনশীল নৃত্য উপস্থাপনের মধ্য দিয়ে সাংহাই ফেস্টিভ্যালের মতো এত বড় ওদের একটি জাতীয় উৎসব অত্যন্ত সুনামের সঙ্গে সৃজনী নৃত্য উপস্থাপনা করেছে। তাই সৃজনীর জন্য যেরকম গর্ববোধ করি, তেমনি বাংলার সৃজনশীল নৃত্যের জন্য আরও বেশি গর্ববোধ করি যখন শহর, গ্রাম, নগর, প্রান্তর জুড়ে এই ধরনের সামাজিক বিষয়গুলোকে উপস্থাপিত করার ক্ষেত্রে সৃজনশীল নৃত্যকে মাধ্যম হিসেবে ধরা হয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে আজকে সৃজনী সেই উপস্থাপনা করেছে। তাই আবার আমার পক্ষ থেকে সৃজনী পরিবারকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানিয়ে, যেহেতু বৈশাখ শেষ হয় এখন আমার কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।